নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি, এটি একটি হিন্দি রোমান্টিক ক্রাইম থ্রিলার মুভি। একটি গরিব বাড়ির ছেলে শর্টকাটে বড়লোক হওয়ার জন্য একটি বড়লোক বাড়ির মেয়ের গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা নিয়ে কোটিপতিদের মতো জীবনযাপন কাটানোর পরিকল্পনা নেয়। গিয়ে ছেলেটির জীবনে এমন এমন ঘটনা ঘটে। আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে আমরা দরিদ্র একটি ফ্যামিলিকে দেখতে পাই। মদের বোতল যে ছেলেটি তুলে নিল, এরই নাম সুরেশ, আর পাশেতে বসে আছে ওটা ছোট ভাই। এমন সময় দুজনের মা একটি রুটি নিয়ে এলে সুরেশ প্রথমে বলে, আমাকে রুটিটা দাও। সুরেশকে না দিয়ে মা ছোট ভাই সায়নকে দিয়ে দেয়। সুরেশ ছোট ভাই সায়নকে রুটিটা চায়, আর না দিলে বোতলটা নিয়ে দাম করে মাথায় মেরে দেয়। ঘটনা দেখে সুরেশের বাবা রেগে গিয়ে বলে, আজকে তুই ঘর থেকে বেরিয়ে যা। মধ্যে সুরেশের মা ভাইকে ফোন করে বলে, আজকের এই গুন্ডাটাকে নিয়ে যাও। শুনে সুরেশের মামা সুরেশের সঙ্গে কথা বলতে চায়। ফোনটা দেয়া মাত্র মামা জিজ্ঞাসা করে, কি হয়েছে। সুরেশ মামাকে বলে, মামা তুমি তো জানো মাকে ছোটখাটো বিষয় নিয়ে এমনই করে। মাত্র সুরেশের মা বলে, আমি ছোটখাটো বিষয় নিয়ে এমন করি, দেখবি এমন একটা সময় আসবে তুই কুকুরের মতন মরে পড়ে থাকবি। সুরেশের মামা ব্যাগপত্র গুছিয়ে সুরেশকে মুম্বাইয়ে ডাকে। মুম্বাইয়ে চলে আসে এবং মামার বাড়ির সামনে আসতেই মামি ওপর থেকে দেখে বলে, তোমার বদমাস ওই গুন্ডা ভাগ্নে চলে এসেছে। মামা ইউনিফর্ম পড়তে পড়তে বলে যে, তুমি তো ছোটবেলা থেকে ওকেই চেনো, অতএব বকাবকি না করে ওর প্রতি একটি যত্ন নাও। চলি ছোটবেলা থেকে সুরেশকে সুরেশের মামা অনেকটাই ভালোবাসে। সুরেশ বাড়ির ভেতরে আসতেই সুরেশের মামা বলে যে, আমি বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি শুনতে চাই না, তোর জন্য মামি রান্না করেছে, আগে খাওয়া দাওয়া সার। খাওয়া দাওয়া সেরে সুরেশ ছাদের উপরে এসে দেখে পাশে একটি মাঠ। দূরবীন দিয়ে ওই মাঠে ফোকাস রাখতেই তার নজর একটি মেয়ের উপরে পড়ে। ওই মেয়েটি খুব হেসে হেসে কথা বলছিল। পাশে একটি ছেলে আছে, ওই মেয়েটিকে খারাপ ভাবে টাচ করছে। ওটা দেখে সুরেশ যখন আরো ভালোভাবে ওই মেয়েটির দিকে ফোকাস রাখতে যায়, তখন দেখে ওই ছেলেটি মেয়েটির সাথে ঘনিষ্ঠতা করতে চেষ্টা করছে। সরতেই সুরেশ আর দুজনকেই দেখতে পাচ্ছিল না। তো দেরি না করে ওই দুজনকে খোঁজার জন্য সুরেশ এক দৌড়ে মাঠের কাছে পৌঁছে যায়। কিছুক্ষণ পর ওই মেয়েটি ছেলেটির সাথে বাইরে চলে আসে। আমরা জানতে পারি ওই মেয়েটির নাম মনিকা। বড় বিজনেসম্যান রাহুলের স্ত্রী মনিকা। মনিকাকে আনতে এসেছে। এর নাম হচ্ছে আখিলেশ, সবচেয়ে কাছের বন্ধু। রাহুল ব্যস্ত থাকার কারণে মনিকা বাড়িতে একা বোরিং ফিল করে। মনিকাকে গল্ফ খেলা শেখানোর জন্য বিশ্বস্ত বন্ধু আখিলেশকে দায়িত্বটা দিয়েছে। কিন্তু আখিলেশ যে মনিকার সাথে কি খেলা খেলছে তা রাহুল একদমই জানে না। কারণে আখিলেশ প্রতিদিন মনিকাকে মাঠেতে গল্ফ খেলা শেখাতে নিয়ে আসে। এরপর রাহুল আখিলেশকে বিদায় জানিয়ে মনিকাকে নিয়ে চলে যায়। সব কথাবার্তা সুরেশ পাশে থেকে শুনে নেয়। একদিন মনিকা ও আখিলেশ মাঠেতে এলে আমরা দেখি সুরেশ দূরবীন নিয়ে আবার তাদের দিকে নজর রাখছে। এরই মাঝে তারা দুইজন মাঠ থেকে গায়েব হয়ে যায়। সিন ঝোপের একটি আড়ালে এলে দেখি গল্ফ খেলা শেষ, এখন আসল খেলা শুরু হতেই আমরা সুরেশকে দেখি দূরেতে বসে এই খেলার ভিডিও করছে। কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয়, দুজনে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে থাকে। শুনেই সুরেশ একটা আওয়াজ দেয়। শুনেই মনিকা উঠে বসে আর সুরেশকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। দেরি না করে সুরেশ ওখান থেকে দৌড় দেয়। অখিলেশ সুরেশকে ধরার জন্য পিছু ধাওয়া করে। সময় সুরেশ একটি ফাঁকা জায়গা দিয়ে মাঠের বাইরে চলে যায়। এমন একটা অবস্থায় ছিল যে ওই মাঠের বাইরেই যেতে পারছিল না। অখিলেশ হাত জোর করে সুরেশকে ভিডিওটা ডিলিট করে দিতে বলে। রাহুলের রুমে আসে আর আমরা দেখতে পাই মনিকা মনে মনে খুব টেনশন করছে। ভিডিওটা রাহুলকে দেখিয়ে দিয়েছে। মন হাত পা শুকনো করে মনিকা রাহুলের দিকে তাকিয়ে থাকে। রাহুল মনিকার সাথে কোন রকম ওই রকম আচরণ না করায় মনিকা একটি দীর্ঘ নিঃশ্বাস। সকালে ঘুম থেকে উঠে মনিকা ব্যালকনিতে আসতেই দূর থেকে সিটি মারে। মনিকা দেখতে পায় পাশের একটি বিল্ডিং এ রাহুল দাঁড়িয়ে রয়েছে। দেখে মনিকা তো পুরো শক। মাঝে সুরেশ পকেট থেকে ফোনটা বের করে মনিকাকে কল দেয় যাতে না রাহুল ফোনটা রিসিভ করে। মাঠ হতেই আমরা ঝিকঝাক একটি গাড়িকে হাই স্পিডে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়াতে দেখি, আর আমরা দেখতে পাই সেই গাড়িতে মনিকা বসে রয়েছে। সুরেশই মনিকাকে এখানে ফোন করে ডেকেছে। বলে সুরেশ গাড়ির ভেতরে বসতেই মনিকা সুরেশকে বলে, লিড করার জন্য কত চাই? 10 লাখ, 20 লাখ, আজকে 50 লাখ। মতন একটা পালতু ছেলে এর থেকে বেশি একটা আশা করে না। দেখা যায় সুরেশ কোনো কথাই বলে না, চুপ থাকে। সুরেশ গাড়ি থেকে বের হতেই মনিকা সুরেশের কাছে যায় এবং নানান ভাবে বোঝাতে থাকে। মনিকা সুরেশকে বলে, তুমি কি চাও? এরপর সুরেশ আলতো ভাবে চশমাটা লাগিয়ে বলে, তোমার যৌবনতার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সুরেশকে বলে, তাহলে তুমি কি চাও? সুরেশ মনিকাকে বলে, আমি তোমার মতন বড়লোক জীবন কাটাতে চাই। কথা শুনে মনিকা অবাক হয়ে যায়। সুরেশ মনিকাকে বলে, আমার মধ্যে যতদিন প্রাণ থাকবে আমি ততদিন বড়লোক জীবন কাটাতে চাই। যদি আমি দামি গাড়ি একটা কিনতে চাই তাহলে শুধু তোমায় একটা কল করব, যখন যা লাগবে তুমি ব্যবস্থা করে দেবে। কথা শুনে মনিকা থ মেরে দাঁড়িয়ে থাকে। মনিকাকে বলে, আমি শুনেছি তোমার হাজবেন্ডের 13,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে। তোমাকে বিয়ে করার পর থেকেই হাজবেন্ড নাকি বিজনেস ডবল হয়েছে।
হাজবেন্ড যদি তার প্রিয় লক্ষ্মীর ভিডিও এমন দেখে তাহলে সে কি করবে? 25 লাখ টাকা দিয়ে ডিলটা আপাতত ফাইনাল করো, এই বলে সুরেশ পায়ের ওপর পা দিয়ে বসে। আমরা সুরেশকে দেখি মনিকার কাছ থেকে টাকা নিয়ে একটা প্রাইভেট বাস ভাড়া করেছে, সেগুলো বাসের মধ্যে ঢেলে দিয়ে সুরেশ রাজা বাদশার মতন বসে পড়ে। সুরেশ ফোন করে তার 4 নিকম্মা বন্ধুকে মুম্বাই শহরে ডাকে। মুম্বাই শহরে 4 নিকম্মা চলে এসে সুরেশকে খুঁজতে থাকে। সময় গাড়ির হর্ন বাজে আর 4 নিকম্মা তাকাতেই সেদিকে দাঁত বের করিয়ে সুরেশ হাসতে থাকে। দেরি না করে 4 জন সুরেশের দিকে দৌড়ে যায়। বন্ধু সুরেশের সেই বাসটিতে উঠে বসে। উঠতেই 4 জন অবাক হয়ে যায়। তারা দেখে সুরেশ তাদের জন্য পুরো বাসটাই গিফটে ভরে রেখেছে। সে মনিকার বাড়িতে আর অখিলেশ দেখতে পায় মনিকা 2 দিনে সুরেশকে 75 লাখ টাকা দিয়ে দিয়েছে। তখন মনিকাকে বলে, তুমি কেন ওকে 75 লাখ টাকা দিয়েছি? বদমাশটাকে সাইজটা করার জন্য লোক ঠিক করছি, তুমি চিন্তা করো না বলে অখিলেশ যখন মনিকার কাছে যেতে চায় তখন মনিকা রেগে গিয়ে দূরে সরে বসে। সিন কাট হয় আর সুরেশের কাছে আসলে আমরা দেখি বাস থেকে সুরেশ বাদশার মতো নামে আর তখনই একটা গুন্ডা কাঁধেতে হাত দেয়, হাতে পিস্তল ধরে বলে চল আমার সাথে। সুরেশ বলে কেন? তখন গুন্ডাটি বলে চল আগে তারপর বলছি। গুন্ডাটি গাড়ির ভেতরে তুলে বলে তাড়াতাড়ি ভিডিওটি বের কর। তখন বলে এই ব্যাপার, তাহলে আমাকে গাড়িতে তোলা কি দরকার, ওখানে বললেই তো হতো। বলে বাজে কথা বন্ধ কর, ভিডিও রেকর্ডটি বের কর। বলে ভিডিওটির কি পাখা আছে নাকি যে এখানে উড়ে উড়ে আসবে? গুন্ডাটি দুম করে সুরেশের নাকেতে একটা ঘুষি মারলে রক্ত বেরিয়ে আসে। বাচ্চাদের মতো কাঁদতে আরম্ভ করে। সেখানে নেমে গুন্ডাটি অখিলেশকে ফোন করে বলে একে সাহায্য করার জন্য 6 জন পাঠিয়েছি যে বাচ্চাদের মতো আচরণ করে। শুরু হয়ে যায় সাউথ ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট অ্যাকশন মুভি। একের পর এক গুন্ডা গাড়ির কাঁচ ভেঙে বাইরে ছিটকে আসতে থাকে। ডাইরেক্টলি মনিকার রুমে চলে আসে, কিন্তু সামনে সিকিউরিটি থাকার কারণে পাইপ বেয়ে বেয়ে ব্যালকনিতে উঠে পড়ে। এদিকে মনিকা রুমের ভেতরে স্নান করছিল, হঠাৎ রুমের ভেতরে কিছু আওয়াজ শুনতে পেয়ে সে দৌড়ে বাইরে আসে। তখনই দেখতে পায় সুরেশ সবকিছু কাঁচ ভাঙচুর করছে আর হাত জোর করে মনিকা তাকে থামতে বলছে। তখন বলছে আমাকে সাহায্য করার জন্য গুন্ডা পাঠানোর সময় মনে ছিল না তোমার, এখন হাত জোর করছো? যদি তুমি বাড়াবাড়ি করেছো তাহলে সোজা তোমার হাজবেন্ডের ফোনে আমি এই ভিডিওটি পাঠিয়ে দেবো। মনিকা ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে সুরেশের কাছে ক্ষমা চাইতে থাকে। ভুল হবে না সে সুরেশকে বলতে থাকে। মনিকার আকুতি মিনতিতে সুরেশ একটু ঠান্ডা হয় আর ওখান থেকে চলে যায়। এইসব ঝামেলায় ফেসে যাওয়ার কারণে সে পুরো পাগল হয়ে যায়। দেখা যায় সুরেশ তার বন্ধু বান্ধবদের নিয়ে আফ্রিকায় ঘুরতে এসেছে। থেকে দূরবীন দিয়ে সুরেশ পাশের প্যারাসুটে নজর রাখতেই একটি মেয়ের দিকে লক্ষ্য পড়ে। এই মেয়েটির নাম হচ্ছে অ্যানা। দেখাতে অ্যানা সুরেশের মাইন্ডে জায়গা নিয়ে নেয়, অর্জন করতে চায় সেটাই সে করে। প্যারাসুট থেকে নেমেই অ্যানাকে ফলো করা শুরু করে। সুরেশ মেয়েটির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। সুরেশের এক বন্ধু বলে মেয়েটিকে দেখে তো মনে হচ্ছে মেয়েটি ইউরোপিয়ান। সুরেশ সবাইকে অবাক করে বলে ফেলে মেয়েটি ইন্ডিয়ান। নিয়ে সুরেশদের মধ্যে একটা কনফিউজ তৈরি হয়। সুরেশ একটি আইডিয়া করে যে তোরা আমাকে ধাওয়া করিস আর আমি গিয়ে ওই অ্যানার গায়ে ধাক্কা খাবো। ওর কথা শুনে বোঝা যাবে যে মেয়েটি আসলে কি ইন্ডিয়ান না ইউরোপিয়ান। শুরু করে এক সময় অ্যানাকে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে অ্যানা নিচে পড়ে যায় আর উঠে পড়ে কিছু বলার আগেই বডিগার্ড এসে ধপ করে একটা সুরেশকে ঘুষি মারে। যেতে যেতে অ্যানা রোমান্টিক লুকসে সুরেশকে দেখতে থাকে। সুরেশের অন্তরে অ্যানা আরো ভালোভাবে জায়গা তৈরি করে। এই যে সুরেশ যেই হোটেলে উঠেছে অ্যানাও সেই হোটেলে এসেছে। সুরেশ তার বন্ধুদের বলে চল ওকে আজকে জলেতে ফেলে ওর মুখে থেকে কথা শুনবো। তো সুরেশ দৌড়ানো শুরু করে আর অ্যানাকে ধাক্কা মারতে যাবে, সেই সময় অ্যানা নিচু হয়ে গেলে সুরেশ ফল্ট খেয়ে জলেতে পড়ে যায়। তা দেখে অ্যানা হাসতে হাসতে বলে তুমি এবারে মিস করেছো। অ্যানার কথা শোনা মাত্রই বলে ফেলে আরে এ তো ইন্ডিয়ান। অ্যানা সুরেশকে বলে তোমাদের আচরণই বলে দিচ্ছে তোমরা মুম্বাইতে থাকো। একটু পরেই অ্যানার বডিগার্ড ওখানে চলে আসে। অ্যানা ওখান থেকে কেটে পড়ে। আমরা দেখি সবাই মিলে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে। সুরেশকে দেখতে পাই অ্যানার গাড়িতে বসে রয়েছে। এদিকে ঝোপের মাঝে একটি হরিণকে দেখে অ্যানা খুব খুশি হয়ে ওঠে। সাথে ক্যামেরা ছিল। এত খুশি দেখে দেরি না করে সুন্দর একটা ফটো তুলে। এরপর ওই হরিণটিকে যখন একটি বাঘ শিকার করছিল তখন ওই অ্যানা ইমোশনাল হয়ে যায়। ইমোশনাল হয়ে যেতে দেখে সুরেশ জিজ্ঞাসা করলে অ্যানা বলে হরিণটিকে আমি শিকার হতে দেখতে পারবো না। অ্যানাকে ও বলে এসব আমার পছন্দ নয়। সুরেশকে জিজ্ঞাসা করে তুমি কি করো? সুরেশ তখন অ্যানাকে পটাতে বলে আমি একজন বড় বিজনেসম্যান, নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি খুব বোরিং হয়ে যাই, তাই ডাক্তার আমাকে 1 সপ্তাহ বেরিয়ে আসতে বলেছে। হাতে নিকম্মা বন্ধুগুলোকেও নিয়ে এসেছি। বলে হ্যাঁ সত্যি তো ওদের সাথে তোমার একটুও মিল নেই। কোথায় অ্যানা সুরেশকেও বলে যে আমার বাবা একজন বড় বিজনেসম্যান, আরও এখানে আসার কথা ছিল কিন্তু বিজনেসে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি। লক্ষ্য রাখার জন্যই বডিগার্ডকে সাথে পাঠিয়েছে। আমি চেষ্টা করি এই বডিগার্ডের থেকে একদিন হলেও ছুটকারা পেয়ে আমি ইচ্ছে মতো ঘুরতে পারি। সুরেশকে বলে যে তুমি একদিনের জন্য এই বডিগার্ডের থেকে ছাড়িয়ে নিয়ে আমাকে আলাদা ঘুরিয়ে নিয়ে আসতে পারবে। শুনে বাকবাক খুশি হয়ে যায় সুরেশ। আমরা দেখতে পাই একটা কালো সাউথ আফ্রিকার মেয়ে বডিগার্ডকে কাবু করার জন্য ললিপপ হাতে লেবে পড়েছে। ওই মেয়েটির ললিপপ খাওয়া দেখে বডিগার্ডের তো বডি গরম হয়ে যায়।
ওই মেয়েটি বডিগার্ডকে একটি রুমে নিয়ে এসে মস্তি করার বদলে হাত পা বেঁধে রেখে দেয়। খবরটি সুরেশের কাছে আসে আর সুরেশ অ্যানাকে বলে আমি যতক্ষণ না চাইবো ওই বডিগার্ড ছাড়া পাবে না। কথা শোনা মাত্র অ্যানা দৌড়ে এসে সুরেশকে জড়িয়ে ধরে। সাথে সাথেই সুরেশের অন্তর একেবারে ঠান্ডা হয়ে যায়। অনেকক্ষণ সুরেশকে জড়িয়ে ধরে চুপ করে থাকলে সুরেশ একটা আলাদা ফিল অনুভব করে। শুরু হয়ে যায় একটা রোমান্টিক গানের মধ্য দিয়ে রোমান্টিকতার শুরু। সিন মুম্বাই আসলে দেখি কাজের মেয়ের থেকে তার শরীর ম্যাসাজ করে নিচ্ছে। সুরেশ অ্যানাকে ফোন করে। মনিকা সুরেশকে জিজ্ঞাসা করে কি চাও তুমি। মনিকাকে বলে আমি বেড়াতে এসে এক রাজকুমারীর প্রেমে পড়ে গেছি, তাই রাজকুমারীকে আমি একটি হীরের আংটি গিফট করতে চাই। মনিকা বলে এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে ওখানে পাঠানো সম্ভব নয়। সাথে সাথেই বলে তোমাদের মতো বড় লোকের হাত অনেকটাই লম্বা, তাই চুপচাপ আমাকে 10 লাখ টাকা এখনই দিয়ে দাও। মনিকা রাজি হয়ে যায় আর সুরেশ মনিকাকে ধন্যবাদ জানায়। সুরেশের কাছে আসে আর সুরেশ রুমে ঢুকতেই রক্ত দেখে থমকে দাঁড়িয়ে যায়। সুরেশ রক্তের ফোঁটা অনুসরণ করে রুমের ভেতরে আসে। রুমের ভেতরে এসে একটা সাদা কাপড় ঢাকাকে দেখতে পায়। কাপড়টি সরিয়ে দেখে কাটা একটি হাতির দাঁত। আফ্রিকাতে হাতির দাঁত কাটা একটা ভয়ঙ্কর অপরাধ। হাতির দাঁত কে রেখেছে এটা বোঝার আগে সুরেশের এক বন্ধু উঁকি মেরে দেখে যে পুলিশ ওখানে আসছে। রুম থেকে সবাই বেরিয়ে পড়ে। কোথাও যাওয়ার পর দেখে সামনে ডেঞ্জার। বলে এই বিপজ্জনক এরিয়াটা আমরা পার করলেই অবশ্যই আমরা বেঁচে ফিরবো। পুলিশের হাতে ধরা পড়লে আমরা সারা জীবন জেলে পচে মরবো। বলে তারা ওই ডেঞ্জার এরিয়ার দিকে যাওয়া শুরু করে। হাতে থেকে বাঁচার জন্য তারা হামাগুড়ি দিয়ে চলতে থাকে। এমন পরিস্থিতিতে পড়ে সুরেশের এক বন্ধু কাঁদতে কাঁদতে বলে বন্ধু তুই আমাদের কোন রকম ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করে দে। এইভাবে কিছুটা দূর যাওয়ার পর তারা মুখ তুলে দেখে সামনে রাস্তা। দৌড় দিয়ে সবাই ওই রাস্তার কাছেতে যায়। ওখানে একটি গাড়িকে দেখতে পায়। সুরেশ ওখানে গাড়িটিকে 2 হাত তুলে থামতে বলে। সুরেশরা দেখে গাড়ি ভর্তি আদিবাসী। আদিবাসীর হাত থেকে বাঁচার জন্য সুরেশ দৌড়ানো শুরু করে। সুরেশ কিছুটা দূর যাওয়ার পর একটি আদিবাসী বাড়ি নিয়ে সুরেশের মাথায় আঘাত করে আর ওখানেই সুরেশ জ্ঞান হারায়। আদিবাসী ছুরি বের করে সুরেশকে মারতে যাবে, সেই সময় সুরেশের বন্ধুরা সুরেশকে সুরেশ সুরেশ বলে জাগাতে থাকে। আদিবাসী গুলো সুরেশের বন্ধুদের কবজা করে নিয়েছে। বন্ধুদের ডাকে সুরেশের জ্ঞান আসে আর শুরু হয়ে যায় সাউথ ইন্ডিয়ার আবার বেস্ট অ্যাকশন। আদিবাসী গুলোকে সব কটাকে খালাস করে দেয়। সমস্ত বন্ধুদের গাড়িতে করে নিয়ে একটি জায়গায় আসে। সুরেশের বন্ধুরা কাঁদতে কাঁদতে বলে বন্ধু ভাই তুই আমাদের প্লিজ ইন্ডিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দে। সুরেশ একটি রুমে আসে আর মনিকাকে ভিডিও কল করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে প্লিজ ম্যাম আমাদের ইন্ডিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি কথা দিচ্ছি ইন্ডিয়াতে গিয়ে ওই ভিডিও ডিলিট করে দেবো। উনি মনিকার আসল রূপ বেরিয়ে আসে। সে বলতে থাকে আমাকে কি বোকা ভেবেছো, আমি কি তোমাকে এমনি বিদেশে পাঠিয়েছি। বলে হাতির দাঁত কাটা কত বড় অপরাধ, তুমি এবারে জেলে পচে পচে মরো। কথা শোনার পর সুরেশ একটা অট্ট হাসি হাসে আর বলতে থাকে যে আমি এত বোকা যে আমি ভিডিও না নিয়ে এখানে এসেছি। পর গোলাইতে থাকা লকেটের ভেতর থেকে পেন ড্রাইভ বের করে কম্পিউটারে যোগ করে মনিকার ইমেল আইডিতে একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে দেয়। মনিকাকে বলতে থাকে এবার কি তোমার হাজবেন্ডের একটা ইমেল আইডিতে পাঠাবো নাকি। মনিকা হাউমাউ করে কাঁদতে কাঁদতে সুরেশের কাছে মিনতি করতে থাকে। দাঁতগুলি ছিল সবই নকল, এমনটাই করো না, আমি কথা দিচ্ছি তোমাদের ইন্ডিয়ায় আনার ব্যবস্থা করব। ইন্ডিয়া যাওয়ার জন্য তৈরি হয়েছে। সুরেশ অ্যানার সাথে দেখা করতে অ্যানার হোটেলে আসে। সুরেশ জানতে পারে 3 জন লোক এসে অ্যানাকে তুলে নিয়ে গেছে। সেই সময় মনিকা সুরেশকে কল দিয়ে বলে কি ব্যাপার রোমিও, আশিকির জন্য মন খারাপ লাগছে, ভিডিও রেকর্ডটি দাও আর মেয়েকে নিয়ে যাও। ভালোবাসা বেশি দামি না বড়লোক চালে কাটানো জীবন। তখন অ্যানার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। গার্ড সুরেশকে চেক করে বোটেতে আনলে সুরেশ এসে দেখে যে অ্যানাকে হাত পা বেঁধে রেখে দিয়েছে। মনিকা সুরেশকে ভিডিওটি চায় আর সুরেশ গলা থেকে লকেটটি নিয়ে মনিকাকে দিয়ে দেয়। বলে তুমি ভিডিও অন্য কাউকে পাঠাওনি তো। তখন বলে না সত্যি আমি কাউকে পাঠাইনি, যদি না হয় আমাকে গুলি করে মেরে ফেলতে পারো। বিশ্বাস করে মনিকা ইশারা করতেই নিজের হাতের বাঁধন অ্যানা নিজে খুলতেই থাকে। সুরেশ রীতিমতো অবাক হয়ে যায়। মনিকা তখন হাসতে হাসতে বলে এটা আমারই পাঠানো উপহার ছিল, বডিগার্ডও আমারও তৈরি, আমার সাথে যা কিছু করেছে তার সবকিছু আমারই শেখানো। এমন কথা শুনে সুরেশ কাঁদতে কাঁদতে বলে তোমার সবকিছু শেখানো হতে পারে বাট আমি ওকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। বলতে সুরেশ অ্যানার দিকে তাকাতেই দেখে সেখান থেকে অ্যানা গায়েব। বাইরে আসে আর অ্যানা অ্যানা বলে চিৎকার করতে থাকে, কিন্তু অ্যানা চুপচাপ একটি বোটেতে বসে ওখান থেকে চলে যায়। এরপর অখিলেশ সুরেশের কাছে এসে বন্দুক তাক করতেই সুরেশ বলে আমাকে এখনই গুলি করে ফেল, জান পাখি এখন চলে গেছে, আমার বেঁচে থেকে লাভ নেই।
মেরে ফেললে তোরাও প্রাণে বাঁচবি না। স্যার এমন কথা শুনে দুজনে তো ঘাবড়ে যায়। অখিলেশকে বলে তোর বাড়িতে করে কেউ গেছে কিনা খবরে নেই। মতো অখিলেশ ফোন করার সাথে সাথেই খবর পেয়ে যায়। সুরেশ অরিজিনাল অ্যাড্রেস এনার চায়, তো এনার অ্যাড্রেস সুরেশকে দিয়ে দেয়। অখিলেশের দেওয়া অ্যাড্রেসে সুরেশ পৌঁছে যায় আর এনা এনা বলে চিল্লাতে থাকে। শুনে দুইজন বাইরে এলে সুরেশ তার বাবা মা ভেবে অনেক কথা শোনাতে থাকে। দেয়ালে পুলিশ কমিশনারের ফটো দেখে সুরেশ চমকে যায়। তিনি আমরা দেখতে পাই সুরেশকে পুলিশেরা মিলে বেধড়ক মারছে। সুরেশের মামা পাশ থেকে যাচ্ছিল আর সুরেশকে দেখে নেয় আর ওখানে এসে পরিস্থিতি সামাল দেয়। জিজ্ঞাসা করে যে কি কারণে মারছে, তখন পুলিশেরা খবর চেয়ে নেয় এবং বলে কমিশনারের অর্ডার ছিল। সুরেশের মামা কমিশনারের বাড়িতে চলে আসে। মারছিল কারণটা জানতে চাইলে সে বলে যে অকথ্য ভাষায় আমার বাড়িতে এসে এনা এনা বলে চিৎকার করছিল আর গালিগালাজ করছিল। এখানে এনাকে দেখতে পাই, এনা চুপচাপ শুনছিল দেয়ালের পাশ থেকে। আমরা জানতে পারি এনার আসলে আসল নাম নয় সুরেশের মামা। সুরেশের ব্যাকগ্রাউন্ডের কাহিনী চলতে থাকে। সুরেশ ছোটবেলায় আগে এমনটা ছিল না, ও খুব ভালো, পরিস্থিতি ওকে এমন বানিয়ে দিয়েছে। ছোটবেলাতে ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। সুরেশের বাবা ছিল একজন সরকারি অফিসার, কিন্তু সে ছিল একটা ঘুষখোর। গ্রামের একটি লোক কাজের ব্যাপারে সুরেশের বাবাকে ঘুষ দিতে আসে। সুরেশের বাবা বলে আমি এখন নেব না, আপনার কাজটা হয়ে গেলে আমার ছেলেকে পাঠিয়ে দেব। একদিন সুরেশ স্কুল থেকে দৌড়াতে দৌড়াতে আসে তার মামার কাছে। আমার কাছে মার্কশিট দেখিয়ে বলে দেখো মামা, আমি কত ভালো রেজাল্ট করেছি। খুশি হয়ে সাথে সাথে তার বাবার হাতে মার্কশিটটা দিয়ে দেয়। সুরেশের বাবা গুরুত্ব না দিয়ে চার্চের কাছে সেই লোকটির কাছে টাকা আনতে পাঠিয়ে দেয়। না করে সুরেশ ওখানে চলে যায় আর লোকটির কাছ থেকে টাকার প্যাকেটটি এনে তার বাবাকে দিয়ে দেয়। আড়াল থেকে দেখছিল কি ব্যাপার, ওটি কেন এমন ভাবে লুকিয়ে রাখছে। বসে বসে সুরেশ পড়ছিল, তখনই তার বাবা এসে বলে পাশের গলিতে আনন্দ আঙ্কেল আছে না, তার কাছে চলে যাও, সেও এমন একটা প্যাকেট দেবে। কথা মতো সুরেশ ওখানে যায় আর টাকার প্যাকেটটি নিয়ে নেয়। আস্তে সুরেশের হঠাৎ করে মনে হয় ওই প্যাকেটটি খোলার। খুলেই সুরেশ চমকে যায়। থেকে কিছু টাকা নিয়ে সে পকেটেতে রেখে দেয়। সুরেশ তার বাবাকে প্যাকেটটি দেয়, কিন্তু তার বাবা প্যাকেটটি নিয়ে কিছু মনে করে আলমারিতে রেখে দেয়। সুরেশের খুশি শুরু। এরপর সুরেশ সব বন্ধুদের ডেকে নিয়ে খুশিতে খুশিতে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছিল। সবাই আইসক্রিম খেয়ে খুব খুশি হয়। আইসক্রিম খাওয়ানোর পর সুরেশের টাকা শেষ হয়ে যায়। করবে এমন সময় সুরেশ আইডিয়া খাটিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আজকের আমাকে কোনো প্যাকেট আনতে পাঠাবে না? বাবা না বলে দেয়। সুরেশের বন্ধুরা সুরেশকে বলে আজকের আইসক্রিম খাওয়াবি না? ছিল না, তবুও সুরেশ সেই আইসক্রিম দোকানে নিয়ে যায়। সবাইকে আইসক্রিম খাওয়ানোর পর দোকানদার টাকা চাইলে সুরেশ বলে টাকা নেই, কালকের দেবো। দোকানদার রেগে গিয়ে সুরেশের জামার কলার ধরলে সুরেশ গম্ভীর ভাবে বলে ছেড়ে দেন, কালকেরই দেবো বলেছি। এতে দোকানদার সুরেশকে ছেড়ে দেয়। এরপর সুরেশ বলে 100 টাকাই তো, এখনই আমি দিচ্ছি। দৌড়ে সুরেশ এক পাওনাদারের কাছে যায় এবং সেখানে গিয়ে বলে বাবা 2000 টাকা দিতে বলেছে। ওই লোক 2000 টাকাই দিয়ে দেয়। বাড়িতে এলে দেখি সুরেশের বাবা বেধড়ক পেটাচ্ছে। এই বয়সে তুই এত চিটিং হয়ে গেছিস, আমার নামে লোকের কাছ থেকে টাকা তুলছিস? তখন তার বাবাকে বলে তুমি ঘুষ নিলে ঠিক আর আমি নিলে অপরাধ। এমন কথা শুনে তার মা বাবা অবাক হয়ে যায়। সব কারণে সুরেশের পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। রুমে বসে সে ঠিক মতো লেখছিল না। এক সময় সে এক্সাম রুম থেকে বেরিয়ে এসে তার বাবার সঙ্গে কথা বলা শুরু করে। বাবাকে বলে মাস্টারকে ফোন করতে এবং সুরেশকে যেন পাস করিয়ে দেয়, তাহলে সে তার বাবার কুকীর্তি পুলিশকে জানিয়ে দেবে। সুরেশের বাবা মাস্টারকে ফোন করে। সিন আমরা বর্তমানে দেখতে পাই। ইমোশনাল হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম না যেন হয়। মনিকাকে ফোন করে আর বলে এনার অ্যাড্রেস দাও, না হলে আমি এখনই তোমার স্বামীর অফিসে যাচ্ছি। গাড়ি নিয়ে এনা রাহুলের অফিসের কাছে যায় আর সুরেশকে আটকানোর চেষ্টা করে। আমরা জানতে পারি এনার নাম এনা নয়, আসল নাম রাধিকা। এবং সুরেশ যখন কথা বলছিল তখন উপর থেকে রাহুল দেখে নেয়। এরপর মনিকা সুরেশকে বলে আমি রাধিকার সঙ্গে 5 লাখ টাকার ডিল করেছিলাম, ডিল শেষ আর সম্পর্কে ও তখন বলে আমি কোনো কথা শুনতে চাই না, আমার কাছে রাধিকাকে এনে দাও। সাথে মনিকার কথা বলা দেখে রাহুল এতটাই রেগে যায় যে কাঁচেতে হাতের ছাপ পড়ে যায়। মনিকা সুরেশকে নিয়ে রাধিকার বাড়ির সামনে আসে। সুরেশকে বাইরে রেখে বাড়ির ভেতরে যায় এবং কোনো কিছু কথা না বলে মনিকাকে নিয়ে গাড়িতে উঠে বসে। সমুদ্রের পাড়ে এসে সুরেশকে বলে তোমাকে মনিকাকে দিয়ে দিয়েছি, এবারে আমি কেটে পড়ি। গাড়ি থেকে নেমে সামনের দিকে বেরিয়ে যায়, পিছু পিছু গিয়ে রাধিকার হাতটা ধরতেই সাটিয়ে একটা চড় মারে। সুরেশও রাধিকাকে একটা চড় মারে। আবার সুরেশকে রাধিকা একটা চড় মেরে বলে বড় লোকের অভিনয় করতে পারো আর আমি করলে দোষ। 5 লাখ টাকার বিনিময়ে তোমার সাথে অভিনয় করেছি, ব্যাস এখানেই খতম। তখন বলে আমি বড় লোক হওয়ার মিথ্যে কথা বলেছি, বাট আমার ভালোবাসাটাই সত্যি ছিল। পর মনিকা কিছু ঘটনা বলে। ওরা দেখতে পাই রাধিকার মা সেই মেয়েটি যে মনিকার বাড়িতে কাজ করে। মনিকা রাধিকার মাকে টাকার লোভ দেখিয়ে সুরেশের সাথে এমনটা অভিনয় করতে বলেছিল।
এমনটা শুনে রাধিকা করতে বিমত করলে রাধিকার মা রাধিকার ওপর অনেক অত্যাচার শুরু করে দেয়। সময় রাধিকার মা গায়েতে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর পরিকল্পনা নিলে বাধ্য হয়ে রাধিকা রাজি হয়। সব কথা শুনে সুরেশ বলে, মাত্র 5 লাখ টাকার বিনিময়ে তুমি এমনটা আমার সাথে অভিনয় করতে পারলে? তুমি আমার মাকে চেনো না, আমার মা কমিশনের বাড়িতে কাজ করে, আমাকে ভুলে যাও। মা অভিনয়ের মাধ্যমে একটা বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসিয়ে আমার সাথে বিয়ে দিতে চায়, ওই টাকাতেই আমার 2 বোনকে বিয়ে দেবে। এই বলে সুরেশের কাছ থেকে রাধিকা চলে যেতে থাকলে সুরেশ তখন রাধিকাকে বলে, আমি যদি তোমাকে 5 কোটি টাকা দিই? সুরেশের কথা শুনে রাধিকা বলে, তোমার কি মেহনতে কামানো টাকা? কোন কথা শুনে সুরেশের মুখ থেকে কোনো কথাই বেরোয় না। রাহুল অফিস থেকে এসে তার এক পরিচিত গণেশ নামের ডিটেকটিভ বন্ধুকে ফোন করে। তারা দেখা করে বলে যে, আমার বউকে তুই ফলো কর, কেমন একটা সন্দেহ লাগছে, সবকিছু তদন্ত কর আর আমাকে ফাইনালি জানা। তখন রাহুলকে বলে, এমনটা হঠাৎ কেন বন্ধু? রাহুল বলে, আমি তোকে বিশ্বাস করি, বাট আমার কেমন একটা সন্দেহ লাগছে। গণেশ রাহুলকে বলে, আমি প্রমাণ সহ তোর কাছে হাজির হব। দেখা যায় মনিকার রুমে মনিকা রাধিকা এবং তার মাকে দিয়ে রূপচর্চা করিয়ে নিচ্ছে। রাধিকাকে দিয়ে বাইরে একটা ক্রিম আনতে পাঠালে রাধিকা সুরেশকে দেখে ওখানে চমকে যায়। এদিকে মনিকা রাধিকাকে মাকে বলে, আন্টি আপনি যাও, আমি রাধিকাকে পাঠিয়ে দেবো। সুরেশ রাধিকাকে বলছে, তুমি যতই বলো আমার সাথে তুমি ভালোবাসার অভিনয় করেছো, আমি কোনো মতেই বিশ্বাস করি না। জানি তুমি সত্যিই আমায় ভালোবাসো, বলো তুমি ভালোবাসো না? রাধিকা কোনো কথাই বলে না। এক সময় রাধিকা সুরেশকে জড়িয়ে ধরে, হাউ মাউ করে কাঁদতে থাকে। সময় বাড়িতে রাহুল আসে, বুঝতে পেরে তাড়াতাড়ি মনিকা সুরেশকে লুকিয়ে দেয়। তাড়াতাড়ি সোফাতে বসে পড়ে, তাকে দিয়ে রূপচর্চা শুরু করে দেয়। এটা যেন রাহুলের কেমন একটা সন্দেহজনক লাগলো। সে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। ঘুরতে ঘুরতে এক সময় সে সুরেশের কাছাকাছি চলে আসে। এমন সময় মনিকা বলে ওঠে, তুমি কি আমায় সন্দেহ করছো? রাহুল পেছন ফিরে মনিকাকে বলে, না না, জাস্ট আমি এটা ঘুরিয়ে দেখছি। রাহুল ভেতরে চলে গেলে মনিকা মরতে মরতে বাঁচে। থেকে সুরেশ বেরিয়ে এসে মনিকাকে যেই বলে, ম্যাম সরি, টুকরো দুটি সরিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, তুমি কেন আমার সাথে এমনটা করছো? দেখে রাধিকা সুরেশকে বলে, তোমাদের মাঝে কি চলছে? স্যার বাড়িতে আসা মাত্রই কেন মনিকা ম্যাম আড়ালে লুকিয়ে দিল? ঘটনা কি হয়েছে আমাকে না বললে আমি এখান থেকে কোনো মতেই তোমাকে ছাড়বো না। বাধ্য হয়ে সবকিছু ঘটনা রাধিকাকে খুলে বলতে থাকে। কিছু শোনার পর রাধিকা বলতে থাকে, যদি তুমি আমাকে চাও তাহলে তুমি টাকা ভুলে যাও, তো কিছু ডকুমেন্ট সিডি তুমি মনিকা ম্যামের হাতে তুলে দাও। সুরেশ মনিকার সঙ্গে দেখা করে এবং সমস্ত সিডি তাদের হাতে তুলে দেয়। মনিকাকে বলে যে, তোমার সাথে যা খারাপ আচরণ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। রাধিকাকে একটি স্পিড বোর্ড নিয়ে ওখান থেকে চলে যায়। রাধিকা সুরেশকে নিয়ে রাস্তায় অটোতে যেতে যেতে কয়েকজন ফেরিওয়ালাকে দেখে বলতে থাকে, দেখো ওরা কত মেহনত করে খাটছে, সামান্য কিছু ইনকাম করে কিন্তু ওরা অনেক সুখে আছে। ওটা মেহনতি ইনকাম করা। একটি জায়গায় অটো থামিয়ে রাধিকা সুরেশকে বলে, এখানে অনেক দোকান রয়েছে, আপাতত তুমি একটা কাজ ঠিক করো, অল্প বেতন হলেও চলবে। দেখতে পাই সুরেশ প্রতিটা দোকানে কাজের খোঁজ করতে থাকে। রুমে এলে আমরা দেখতে পাই অখিলেশ মনিকাকে জড়িয়ে ধরে, মনিকার সাথে এন্টিমেন্ট হতে চায়, কিন্তু মনিকা যে ভুল একবার করেছে দ্বিতীয়বার করতে নারাজ। অখিলেশ মনিকার সাথে জবরদস্তি শুরু করে দেয়। মনিকাকে অখিলেশ বলে, যদি তোমার সাথে আমি ব্ল্যাকমেল করি? অখিলেশ মনিকাকে বলে যে, সুরেশ যখন সবকিছু ডকুমেন্টস দিয়ে যাচ্ছিল তখন আসল পেন ড্রাইভটা সে তার কাছে রেখে দিয়েছে। মনিকা যার জন্য তার স্বামীকে সে ধোকা দিয়েছিল সেই এখন তার সাথে ব্ল্যাকমেল করছে। তো কিছু করার নেই, বাধ্য হয়ে সে সবকিছু সহ্য করে নেয়। যে শেষে আমরা মনিকাকে দেখতে পাই কান্নাকাটি করছে। আমরা দেখতে পাই সে একটা কাজ ঠিক করেছে যার বেতন 8,000 টাকা। ঠিকঠাক করতে পারলে আরো 2,000 টাকা বাড়িয়ে দেবে। খবরটা সে রাধিকাকে জানায় এবং রাধিকা খুব খুশি হয়। সুরেশ মনিকাকে ফোন করে একটি জায়গায় ডাকে। মনিকাকে বলে যে, রাধিকা আর আমাকে মিলিত করার জন্য ধন্যবাদ। 1,000 টাকা কাজের ব্যাপারটা মনিকাকে জানিয়ে বলে, জন্য বুঝলাম যে মেহনত করে ইনকাম করার পেছনে কতটাই সুখ। কখনোই বুঝতে পারতাম না যে আমি কতটাই ভুল করছিলাম। মনিকাকে বলে যে, আমাদের রিলেশন ও রাধিকার মা জেনে গেছে, রাধিকার বিয়ে অন্য কারোর সঙ্গে দিয়ে দেবে, তাই আমরা বিদেশে চলে যাচ্ছি। যাওয়ার পর ওর বোনগুলোকে প্লিজ ম্যাম খেয়াল রেখো। মনিকা সুরেশকে ভরসা দিতে থাকে। রাহুলের বন্ধু গণেশ একটা ফটো তুলে নেয়। তিনি রাহুলের কাছে আসলে দেখি ফটোগুলো রাহুলের কাছে পৌঁছে গেছে। এটা দেখা মাত্রই রাহুল ভাঙচুর করা শুরু করে দেয়। সুরেশ রাধিকাকে 2টি টিকিট দিয়ে বলে, কাল 10টায় ফ্লাইট রয়েছে, তুমি ঠিকঠাক পৌঁছে যেও, আমি পৌঁছে যাব ঠিক টাইমে, আমার আসার অপেক্ষা করবে তুমি। রাধিকা সুরেশকে জড়িয়ে ধরে। দেখা যায় মনিকা অখিলেশকে পাত্তা দিচ্ছে না। অখিলেশ সুরেশকে মারার জন্য গুন্ডা ঠিক করেছে। রাহুল টেনশন হয়ে কাছে আসে, রাহুলকে জিজ্ঞাসা করে কি হয়েছে।
বলে আমার বইয়ের অ্যাফেয়ার চলছে, ওগুলো দেখ। এই বলে সে কিছু ফটো অখিলেশের হাতে ধরিয়ে দেয়। ভয়ে সে ফটোগুলো দেখতে থাকে, ফটোগুলো বের করে দেখে যে তার ফটো ছিল না, অখিলেশের সাথে মনিকার ফটো। অখিলেশ বলে মনিকা ম্যাম এরকম নয়, এই ছেলেটা ভুলিয়ে ভালিয়ে এমন করছে, একে খতম করে দেয়া দরকার। অখিলেশের কথা শুনে রাহুল রেগে ফুসতে ফুসতে বলে আমিও শেষ করতে চাই। ব্যাস, খেল খতম। মনিকা ও সুরেশের ফটোর নিচে তাদের আসল ফটোটি ছিল, সেটা অখিলেশ খেয়াল করেনি। রাহুলের বন্ধু ডিটেকটিভ গণেশ রুমে একটি গোপন ক্যামেরা লাগিয়েছিল, এখানে দেখা যায় যে মনিকার সাথে অখিলেশ জবরদস্তি করছে। এদিকে আমরা দেখি মনিকা একদিকে বের হচ্ছে আর অন্যদিকে রাহুলও। তো সুরেশ অটোতে উঠবে এমন সময় খেয়াল করে কয়েকজন গুন্ডা তাকে ফলো করছে। সুরেশ তখন মনে মনে ভাবতে থাকে এটা অখিলেশের কাজ। লোককে 1000 টাকা দিয়ে বলে আমি যতক্ষণ না আসছি তখন তুমি এখানে ওয়েট করো বলে সুরেশ ওখান থেকে দৌড় মারে। দেখা যায় রাধিকা সময় মতো এয়ারপোর্টে এসে সুরেশের ওয়েট করতে থাকে। দৌড়াতে দৌড়াতে গুন্ডাগুলো থেকে ধোকা দিয়ে সে আবার অটোওয়ালার কাছে চলে আসে। পরে সে এয়ারপোর্টের কাছে এসে নেমে পড়ে। কিছু লোকজন আমাদের নেতা এসেছে চিৎকার করতে করতে সুরেশকে ঘিরে ফেলে। ওখানেই সুরেশের পেটে ছুরি মারতে থাকে, ছুরি মেরে একটি নর্দমার কাছে ফেলে দিয়ে পালিয়ে যায়। দেখা যায় রাধিকা সুরেশের এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। সুরেশের কাছে আসলে দেখি সে চেষ্টা করছে উঠে দাঁড়ানোর এবং যে কোনো উপায়ে সে এয়ারপোর্টে পৌঁছাতে চায়। আমরা দেখি ওখানে রাহুলকে, এর কাছে সাহায্য চাই সুরেশ। রাহুল বলে তুই আমার মেহনত করা 5 কোটি টাকা শেষ করেছিস, কোনো মতে আমি সাহায্য করব না। গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। মনে পড়ে বন্ধুরা, সুরেশের ভাইয়ের মাথায় বোতল যখন মেরেছিল তখন সুরেশের মা একটি অভিশাপ দিয়েছিল যে সময় আসবে একদিন তুই রাস্তায় কুকুরের মতন পড়ে মরবি, তো সেটাই হলো। বন্ধুরা আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই মুভিটি থেকে কি শিক্ষা হলো বন্ধুরা, অতিরিক্ত লোভই পতনের কারণ। তো আজকের মতন টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।